প্রিয় দর্শক, বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে সাধারণত আমরা উদ্যোক্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সরকারের রেগুলেটরদের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে থাকি ব্যবসার বিভিন্ন দিক নিয়ে, অর্থনীতির নানা গতি প্রকৃতি নিয়ে। তেমনিভাবে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন স্বনামধন্য উদ্যোক্তা, যিনি এক্সক্লুসিভ ক্যানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির। সৈয়দ নাসির, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতে আমরা একটা রিপোর্ট দেখে নেব, তারপরে আবার আপনার সাথে আলোচনা আসবো। পণ্যের মোড়ক, বাক্স, কার্টুন, লেবেল তৈরির শিল্পকেই সাধারণত প্যাকেজিং ইন্ডাস্ট্রি বলা হয়। শিল্প সামগ্রিক উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার মোড়ক বা প্যাকেটের চাহিদা বাড়ে, সেই সঙ্গে তাল রেখেই প্যাকেজিং শিল্পের প্রসার ঘটে। 60-এর দশকে ইগল বক্স নামক একটি স্বয়ংসম্পূর্ণ প্যাকেজিং শিল্পের কারখানা ঢাকার উপকণ্ঠে স্থাপিত হয়। দেশে এটি প্রথম প্যাকেজিং কারখানা। তারপর আতা খান অ্যান্ড কোং এবং হাশিম ক্যান নামে দুটি প্যাকেজিং শিল্পের কারখানা স্থাপিত হয়। সেখানে কাগজ ছাড়াও টিন, প্লাস্টিক এবং কাপড় দিয়ে প্যাকেজিং সামগ্রী তৈরি করা হতো। সময়ের পরিক্রমায় এ খাতে এগিয়েছে দেশের ব্যবসায়ীরা। এখন প্যাকেজিং শিল্পে প্রায় স্বয়ংসম্পূর্ণ দেশ। বাংলাদেশের অর্থনীতিতে প্যাকেজিং শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত হিসাবে আবির্ভূত হয়েছে। দেশের সামগ্রিক প্যাকেজিং বাজারের মূল্য প্রায় ৬,০০০ কোটি টাকা এবং বার্ষিক চাহিদা ২ লাখ টনেরও বেশি। যে কোনো পণ্যের বাজারজাতের পূর্বশর্ত মানসম্পন্ন প্যাকেজিং। বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, দেশের অভ্যন্তরীণ বাজারে সাধারণত প্রতি মাসে ৭,০০০ টনের বেশি প্যাকেজিং পণ্যের চাহিদা রয়েছে, যার বাজার মূল্য ২০০ কোটি টাকার বেশি। দেশের শখানেক কারখানা এই চাহিদা পূরণ করছে। অন্যদিকে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পকে ঘিরে গড়ে উঠেছে আরও ৬০০-র বেশি প্যাকেজিং কারখানা। প্যাকেজিং শিল্পের গুরুত্বপূর্ণ উপশাখা হচ্ছে ক্যান এবং মেটাল বা প্লাস্টিক বালতি বাকেট উৎপাদন কারখানা, যা খাদ্য, পানীয়, রাসায়নিক, পেইন্টিং, লুব্রিকেন্টস এবং ফার্মাসিউটিক্যালস শিল্পের জন্য অপরিহার্য। বাংলাদেশে টিন, ক্যান এবং মেটাল বাকেট উৎপাদন ৮০-র দশক থেকে শুরু হয়েছে। এই কারখানাগুলো মিরসরাই, গাজীপুর, টঙ্গী এবং চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত। খাদ্য, পানীয়, নন অ্যালকোহলিক বেভারেজ, এডিবল অয়েল, পেইন্টিং, লুব্রিকেন্টস এবং কেমিক্যাল শিল্পে ক্যান ব্যাকেটের চাহিদা ক্রমাগত বাড়ছে। প্যাকেজড ফুডের প্রচলন বাড়ায় এসবের চাহিদাও বাড়ছে। প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধকরণ এবং সাস্টেনেবল প্যাকেজিং প্রমোট করার নীতি মেটাল খাতকে উপকৃত করছে। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে সম্প্রতি ৫০ কোটি টাকা বিনিয়োগের খবর রয়েছে বাকেট কারখানায়। বাংলাদেশের প্যাকেজিং শিল্পের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। সঠিক নীতি এবং বিনিয়োগের মাধ্যমে এটি লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। এই শিল্পের সম্ভাবনা অপার, যা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্যাকেজিং হাবে পরিণত করতে পারে। আপনি একটা বিশেষায়িত খাতে ব্যবসা করেন, যেটা আপনার প্রতিষ্ঠানের নাম শুনলে যে কেউ বুঝবে যে এক্সক্লুসিভ ক্যান, এটা একটা বিশেষ খাত। এই খাতে মানে আপনারা মূলত প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে পড়েন। আপনার এই বিশেষায়িত ব্যবসা আসার পেছনের একটু যদি গল্পটা আমাদের সাথে শেয়ার করেন, কিভাবে আপনি এই ব্যবসায় যুক্ত হলেন? আসলে এটা আমার ইচ্ছে করে আসা গল্পটা এরকম নয়। সুযোগ এসেছিল, সেই সুযোগটাকে জাস্ট কাজে লাগিয়েছিলাম। যখন পড়ালেখা একটা পর্যায়ে শেষ করলাম, তখন চট্টগ্রামে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল, বার্জার পেইন্টস বাংলাদেশ। তখন এটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল, এখন সেটা ইন্ডিয়ান কোম্পানি হয়ে গিয়েছে। তো তারা তখন তাদের প্যাকেজিংয়ের জন্য বাংলাদেশে একটি স্বনামধন্য প্যাকেজিং ইন্ডাস্ট্রি তখন ছিল। সেই প্যাকেজিং ইন্ডাস্ট্রির নাম ছিল এক্স্যাক্টলি পাকিস্তান আমলে বলতে এটা হাসনি ক্যান, আর বাংলাদেশ আমলে এটার নাম হইল বাংলাদেশ ক্যান কোম্পানি লিমিটেড। এরাই বার্জার পেইন্টসকে তাদের রঙের কৌটা সরবরাহ করত। যেহেতু সেটা সরকারি প্রতিষ্ঠান ছিল, তো বার্জার সেখান থেকে আসলে পর্যাপ্ত সুবিধা পাচ্ছিল না।
সময় উপযোগী সরবরাহ বলেন, তারপরে বিজনেস ইনোভেশন বলেন, সরকারি প্রতিষ্ঠান হওয়ার কারণে যে ধরনের ব্যবসায়িক গতি থাকার দরকার ছিল ভেন্ডর হিসেবে, বাংলাদেশ ক্যান কোম্পানির মধ্যে আসলে সেই ইয়াটা তারা পাচ্ছিল না, কমফোর্ট জোনটা পাচ্ছিল না। এবং ডিপেন্ডেন্সি, যে তার সরবরাহ লাইন যদি বিঘ্নিত হয় তাহলে তাদের মূল ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়। তখন বার্জার পেইন্টস বিকল্প পদ্ধতিতে এই ক্যানের, বাংলাদেশ ক্যানের বিকল্প একটা ভেন্ডর তৈরি করতে চাচ্ছিল। তাদের তৈরির ফসল হিসেবেই আমাদের আগমন। আচ্ছা, তো তারা চাচ্ছিল দেখেই আমরা আসলে এগিয়ে এসেছি, এবং তাদের প্রেরণায়, তাদের উৎসাহে। আর বাংলাদেশের সোনালী ব্যাংকের তৎকালীন এমডি জনাব লুৎফুর রহমান সরকার একজন কিংবদন্তি ব্যাংকার, এবং আমি মনে করি গরিবদেরই ব্যাংকার বলা যায় উনিকে, যে বাংলাদেশের পকেটে পয়সা নাই কিন্তু পড়ালেখা করেছে এরকম ছেলেদেরকে ব্যবসাতে এনেছেন এই লুৎফুর রহমান সরকার সোনালী ব্যাংকের লোন দিয়ে। আমি সেই উনিরও একটি প্রোডাক্ট আমি এনজয় করতেছি, এবং সেভাবে আমরা ব্যবসাতে এসেছি। এটা আসলে খুব প্ল্যান করে এসেছি বা এটা আমার খুব আগ্রহের জায়গা ছিল, গল্পটি এরকম নয়। সুযোগ এসেছে, সুযোগটাকে ধরে ফেলেছি, এই হচ্ছে গল্প। এখন তো বার্জারের পাশাপাশি আমরা জানি অনেকগুলি মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে আপনি ব্যবসা করেন। আপনার এখন যাদেরকে সাপ্লাই দেন বিভিন্ন প্যাকেজিং ম্যাটেরিয়াল, এই আপনার কাস্টমারের সংখ্যা কত, এবং এটার অ্যানুয়াল টার্নওভার এখন কি পর্যায়ে পৌঁছাইছেন আপনারা? আচ্ছা, কাস্টমারের আসলে তো অনেক কাস্টমার, তবে এই মাল্টিন্যাশনাল কোম্পানির মধ্যে ইউনিলিভার, রেকিট বেঙ্কিজার, এগুলো আমার কাস্টমার। এবং এদের আপনি যে দেখেন এদের অনেক প্রোডাক্টই আমি বানাই, যেমন শ্যাম্পুর বোতল, সানসিল্ক বলে, ডাব শ্যাম্পু বলেন, হরলিক্সের বোতল বলেন, আবার রেকিট বেঙ্কিজারের ফ্লোর ক্লিনার বলেন, এই ইত্যাকার বোতলগুলো আমি বানাই আর কি। আর পেইন্টের বাকেট তো আসলে আমি করি, শুরু থেকেই ছিল। আমি প্লাস্টিক বাকেটে কন্টেইনার যেমন বানাই, ঠিক আমি শুরু করেছিলাম কিন্তু টিনের কৌটার মধ্যে দিয়ে, রঙের টিনের কৌটা। তো আজকের দিনে শুধু টিনের কোটা রঙের মধ্যেই সীমাবদ্ধ নয়, টিনের কোটা অনেক ফ্যান্সি আইটেমও চলে এসেছে। আপনি বাদাম খাচ্ছেন, দেখবেন নাট বাদাম, কেশনাট বাদাম, হ্যাঁ, এই বাদামের কৌটাগুলো আমরা বানাচ্ছি। আপনি মোটরসাইকেলের লুব্রিক্যান্টের যে কন্টেইনার, এগুলো আমরা এখন বানাচ্ছি। আপনি ইঞ্জিন অয়েল বলে, এই ইঞ্জিন অয়েলগুলো আমরা বানাচ্ছি নানা সাইজে, সুন্দর, যেটাকে বলা হয় রেক্ট্যাঙ্গেল সাইজ বলা হয়, এগুলো বানাচ্ছি। আপনার যদি আপনি এর বাইরেও মানে বিভিন্ন রকম ডাইভার্সিফাই হয়েছে, শুধু রঙের কৌটার মধ্যেই না। তো টিনের কৌটাও আমি যেমন বানাই, ঠিক প্লাস্টিকের কৌটাও বানাই, প্যাকেজিংয়ের এই অংশে আর কি। আপনার বিজনেসের একটু যদি ধারণা দিতেন, আপনার এখন প্রতিষ্ঠানের সাইজটা কেমন দাঁড়িয়েছে, বিজনেস টার্নওভার এখন আপনার কেমন? আমার এখন বিজনেস টার্নওভার 350 কোটি টাকার উপরে অ্যানুয়াল টার্নওভার। আর 2 নম্বর হচ্ছে আমার কর্মী সংখ্যা 1800-র উপরে, মিনিমাম 1800, কারণ ক্যাজুয়াল লেবার উঠানামা করে, তো 1800। এবং আমার প্রতিষ্ঠানটি আপনাকে আনন্দের সহিত বলতে চাই বা শেয়ার করার জন্য উদ্গ্রীব হয়ে আছি আমি, সেটা হচ্ছে আমার এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যিনি ডোমেস্টিক মার্কেটের জন্য ফ্যাক্টরি করেছে, কিন্তু পরিবেশের আন্তর্জাতিক যে সনদ, যেটাকে ইউএস গ্রিন বিল্ডিং সার্টিফিকেট বলে, সেটাই আমি অর্জন করেছি, আমার প্রতিষ্ঠানটি অর্জন করতে পেরেছে। আর বাংলাদেশে প্রায় 250 ইউএসজিবি সার্টিফাইড ফ্যাক্টরি আছে, এর 99.99%ই হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি। আমরা 257টা গার্মেন্টস ইউএসজিপিসি সার্টিফাইড গার্মেন্টস, এক্সপোর্ট ওরিয়েন্টেড সব কিছু। তার মধ্যে সবচেয়ে বড় সিংহভাগ হচ্ছে গার্মেন্টস, আর এরপরে ছোট ছোট কিছু গার্মেন্টসের বাইরেও এক্সপোর্ট ওরিয়েন্টেড কারখানা আছে। তো শুধু বাংলাদেশ মার্কেটকে চিন্তা করে, তো সেটা কেন হচ্ছিল, কেন গার্মেন্টসের ম্যানুফ্যাকচারাররা ইউএসজিবি সার্টিফিকেট নিচ্ছিল, এটার পিছনটা যদি আপনি শুনেন ভালো লাগবে, সে আমাদের সবারই জানা থাকবে। সেটা হচ্ছে কি, ইউরোপ এবং আমেরিকান বায়াররা আমাদের বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর শ্রমের মান নিয়ে, কর্মপরিবেশ নিয়ে, শ্রমিকের কর্মপরিবেশ নিয়ে, হেলথ হ্যাজার্ড নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিল। এবং এটা শুরু হচ্ছিল রানা প্লাজার ঘটনার মধ্যে দিয়ে। তো তখন থেকেই আসলে পরিবেশ বান্ধব এবং যেখানে শ্রমিকদের স্বাস্থ্য এবং তাদের নিরাপত্তা সব কিছুই প্রাধান্য পাবে। তো তখন বায়াররা আসলে এক্স্যাক্টলি এই ইউএসজিবির গল্পটা আসছে, বায়াররা গার্মেন্টস উদ্যোক্তাদেরকে বললেন
যে আপনারা এই কমপ্লায়েন্সটা ফুলফিল করেন। তো গার্মেন্টস অর্ডার নেওয়ার জন্য আমাদের দেশের ম্যানুফ্যাকচারাররা তার বায়ার থেকে অর্ডারটা নেওয়ার উদ্দেশ্যেই এই ইউএসজিবি সনদটা নেওয়ার চেষ্টা করলো এবং সেটার জন্য তার ফ্যাক্টরিকে সেভাবে রিনোভেট করলো, হ্যাঁ আমরা বলি রেট্রোফিট করলো আর কি। কিন্তু আমার ক্ষেত্রে আসলে সেটা কি খারাপ? না, খারাপ না, সেটা ভালো, অবশ্যই ভালো। এবং বাংলাদেশ এখন বিশ্বের র্যাঙ্কিংয়ে, গ্রিন ফ্যাক্টরিংয়ের র্যাঙ্কিংয়ে বা পরিবেশ বান্ধব ফ্যাক্টরিংয়ের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন নাম্বার 1 আমাদের ইন্ডাস্ট্রিগুলো, এবং এটা নিয়ে আপনি গর্ব করার যথেষ্ট সুযোগ আছে। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি গার্মেন্টসের এই কর্মপরিবেশ দেখে আমি নিজের আনন্দে, নিজের মনের ইচ্ছায় এরকম একটা পরিবেশ বান্ধব এবং শ্রমিকদের কর্মবান্ধব একটা ফ্যাক্টরি করার আগ্রহ প্রকাশ করেছিলাম, সে মনের আনন্দেই করেছিলাম। আচ্ছা, আপনি শুরুতে বলছিলেন, আমাদেরকে একটু ধারণা দিয়েছেন স্থানীয় বাজারকে টার্গেট করে আপনি ব্যবসাটা শুরু করেন। আমরা যতটুকু জানি আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারেও আপনার সরাসরি রপ্তানি হচ্ছে, সেটা আমরা দেখলাম যে ইউএস চায়না টেরিফ ওয়ারের পরে আপনার আমেরিকার মার্কেটে রপ্তানি হচ্ছে। একই সাথে আবার বাংলাদেশের সরকারের যখন আমাদের গত বছরের জুলাই আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর আমরা দেখলাম যে বাংলাদেশের সাথে পাকিস্তানের আমদানি রপ্তানি বাণিজ্য বাড়ছে। একই সাথে আমরা যেটা শুনলাম, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য আপনারা বাংলাদেশ থেকে প্রথমবারের মতো প্যাকেজিং পণ্য রপ্তানি করছেন। এই দুইটা বাজারকে কিভাবে আপনারা দেখছেন, যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন, এবং আপনি অবগত আছেন এবং সেটাকে সামনে তুলে এনেছেন, তার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। একটি প্রেক্ষাপটের পরেই আসলে আমরা পাকিস্তানের সাথে বাংলাদেশ ইউনিলিভারের মধ্যে দিয়ে আমরা পাকিস্তানি ইউনিলিভারের জন্য শ্যাম্পুর বোতল এক্সপোর্ট করা শুরু করি। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের জন্য, আসলে ইতিপূর্বে বাংলাদেশ পাকিস্তান ট্রেডটা ছিল না, নানা কারণে বন্ধ ছিল। আমার মনে হয় এই প্রেক্ষাপটে আমি একটু উল্লেখ করতে চাই যে রাজনীতির জায়গা, ব্যবসার জায়গায়, এই জায়গাটাকে আমাদেরকে মজবুত করতে হবে, আপহেল্ড করতে হবে, তুলে ধরতে হবে। তো পরিবর্তিত পরিস্থিতিতে আমি এই সুযোগটা পেয়েছিলাম যে পাকিস্তানে যে ভ্যাকুয়ামটা ছিল তাদের প্যাকেজিং কৌটার, সেই সুযোগটাকে আমি নিলাম। বাংলাদেশ ইউনিলিভার আমাকে সাহায্য করলো, আমি পাকিস্তানি ইউনিলিভারকে এখন ক্রমাগত তাদের ওখানে এক্সপোর্ট করতেছি, এবং আমি আশা করতেছি আগামী দিনে এক্সপোর্ট আরও বাড়বে। আসলে চায়না এবং আমেরিকার যখন ওয়ারটা শুরু হলো, তখন আমাদের মতো ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমরা, ভারত, সবার একটা অপরচুনিটি তৈরি হইল। এই অপরচুনিটিটা ইউএস এবং চায়নার মধ্যে মতবিরোধের কারণে, তো তার সুযোগ হিসাবে আপনি অবগত হয়েছেন অলরেডি যে আমরা বাংলাদেশ থেকে কিছু এক্সপোর্ট করতে পেরেছিলাম। আসলে চায়নার সাথে চায়নার গভর্নমেন্ট, চায়নার পুরো শাসন ব্যবস্থাটা হচ্ছে ব্যবসামুখী, উদ্যোক্তামুখী, ব্যবসা বান্ধব, উদ্যোক্তা বান্ধব, আর সবচেয়ে বড় হচ্ছে এক্সপোর্ট। এবং সারা পৃথিবী কিন্তু চায়নার উৎপাদন নিয়ে শঙ্কিত, ইউরোপ এবং আমেরিকা, কারণ তাদের যেই প্রাইসে তারা এক্সপোর্ট করে পৃথিবীর কোনো দেশ পারতেছে না। এখন সেটার পিছনে গভর্নমেন্টের সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার বলেন, ফাইন্যান্স বলেন, তাদের নীতি কাঠামো বলেন, এবং তাদের প্রণোদনা, সর্বোপরি এক্সপোর্টকে প্রমোট করার জন্য যত রকম ইনসেন্টিভ আছে চায়না গভর্নমেন্ট সবসময় দিয়ে থাকে সেটা। ফলে আপনি মাসখানিক আগেও দেখবেন ইউরোপিয়ান ইউনিয়ন কঠিন ভাষায় চায়নাকে আপনার স্টিল পণ্য উৎপাদনে কাট করার জন্য জোরালোভাবে বলেছে। অনেক পণ্যে যে চায়না এত বেশি উৎপাদন করছে এবং তার প্রোডাকশন কস্ট এত কম যে বিশ্বের অন্য কোনো দেশ তার সাথে আসলে কম্পিটিশনে পারতেছে না। এখন আমেরিকার সাথে তার এই বিরোধের সুফল হিসেবে আমরা কিছু না কিছু ভাগ পেয়েছি বলতে পারি আর কি। তবে সেইটুকু কতটুকু আমরা ধরে রাখতে পারবো চায়নার সাথে যদি আমেরিকার আবার সমঝোতা হয়ে যায়, তখন আমাদের জন্য একটু কঠিন হবে, হয়তো প্রাইস ওয়ারে গিয়ে আমরা কঠিন হবে। আর আপনাকে এই সুযোগে আরেকটা কথা বলতে চাই, আমরা কেন পিছিয়ে আছি। একটা আমাদের হচ্ছে নীতি সহায়তা নাই সরকারের পক্ষ। আমাদের দেশের যারা শাসন করছে ইতিপূর্বে এবং এখন, সবার মধ্যেই ব্যবসাটা প্রথম না, রাজনীতিটা প্রথম, যেটা চায়নাতে নাই। চায়না টোটাল তার ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস বিজনেস, এটা বাংলাদেশের অভাব। আর আপনি আরও শুনলে আমার কথাটা আপনি বুঝতে পারবেন যে চায়নাতে দেয়ার আর মেনি পোর্টস দ্যাট ইজ কল্ড ডিপ সি পোর্ট, আচ্ছা, ওশান গোয়িং, যেখান থেকে আপনি সাংহাই থেকে সরাসরি আমেরিকা যেতে পারে।
আপনি নানসা থেকে সরাসরি যেতে পারে, হ্যাঁ, দেয়ার আর সো মেনি পোর্টস, নিংবো থেকে সরাসরি যেতে পারে, নিংবো পোর্টস থেকে। তো আমাদের বাংলাদেশে কি কোনো ডিপ সি পোর্ট আছে? নাই। আমি দুঃখের সহিত বলতে চাই, আমার এত কষ্টে অর্জিত একটা অর্ডার আমি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করেছিলাম, এবং আনফর্চুনেটলি ডিপ সি পোর্ট না থাকার কারণে আমার এই পণ্যটা শ্রীলঙ্কান পোর্টে 21 দিন পড়েছিল ট্রান্সশিপমেন্টের কারণে। তাহলে ডিপ সি পোর্ট আমাদের দেশে, হ্যাঁ, এটা আমাদের এক্সপোর্টারদের জন্য, আমরা যারা এক্সপোর্টকে বুম করতে চাই, এক্সপোর্টকে বাড়াইতে চাই, তাদের জন্য ডিপ সি পোর্ট একটা বড় সমস্যা। আমি আপনাকে অতিরঞ্জিত হবে কিনা আমি জানি না, আমি মনে করি প্রায়োরিটি সিলেকশন, যেমন আমরা পদ্মা ব্রিজ নিয়ে যে আবেগ দেখিয়েছি, আমি পদ্মা ব্রিজ ভুল তা বলছি না, কিন্তু আমি যদি প্রায়োরিটি সিলেকশন করি, পদ্মা ব্রিজ কেন হয়েছে? 22টি জেলাকে দেশের মূল সংযোগের সাথে সংযোগ, হ্যাঁ, এখন পুরো দেশটাকে কানেক্টিভিটি বেরিয়েছে, এটা ভালো। কিন্তু আপনি যদি আন্তর্জাতিক বাণিজ্যের প্রেক্ষাপট, যে আমাদের দেশে আজকে সবচেয়ে বড় সমস্যা কি ছিল, বিগত রেজিমের পতনের পিছনে যদি 10টা কারণ থাকে, একটা কারণ তো অর্থনৈতিক কারণ, যে বৈষম্য বেড়ে যাচ্ছিল, অর্থনৈতিক বৈষম্য বেড়ে যাচ্ছিল। ডলার 85 টাকা ডলার হয়ে গেল 125 টাকা লাস্ট রেজিমের কারণে। তো ওখানে কি হয়েছিল? ডলার ছিল না, তাই না? তা এখন ডলার থাকবে কোত্থেকে? যে আপনি এক্সপোর্ট করতে গেলেই যদি আপনাকে শ্রীলঙ্কাতে 21 দিন পরে থাকতে হয়, সিঙ্গাপুরে 12 দিন পরে থাকতে হয়, তা আপনার এক্সপোর্ট হবে কেমনে, তাই না? আর অন টাইম পণ্য না পৌঁছালে আপনাকে ড্যামেজ, পণ্য না পৌঁছলে তো কোনো কিছুই সম্ভব না। দুই, আপনি অন টাইম পণ্য পাবেন কোত্থেকে? আপনার র মেটেরিয়াল, আমার যে র মেটেরিয়ালটা আসে, আপনি শুনলে, আমি জানি না, আমাদের অনেক লোক ব্যবসার অনেক বিষয় সম্পর্কে আসলে ধারণা নাই, এই জন্য আপনার হয়তো ধারণা, আমি নিশ্চিত বিশ্বাস করি আপনার ধারণা আছে, কিন্তু জনগণের আসলে বা আমাদের অনেক শ্রেণীর লোকের মধ্যে এই ধারণাটা নাই। সামান্য আমরা বলি সৌদি আরব আমাদের খুবই নিকটে, 4 ঘন্টার জার্নি, বাই ফ্লাইট ইট ইজ এ 4 আওয়ার্স। দুবাই, এই দুবাই থেকে আমাদের র মেটেরিয়াল আসে, প্লাস্টিকের র মেটেরিয়াল, এটা আসে এই 4 ঘন্টায়, যেটা বিমানে আসে, এবং এখানের থেকে যদি কোনো ডাইরেক্ট শিপ থাকতো, আমরা পণ্যটা পেতাম 11 দিনে। আজকে সেই পণ্যটা আমরা পাই সর্বনিম্ন 30 দিনে, আর সর্বোচ্চ 55 দিনে, ডিউ টু ট্রান্সশিপমেন্ট। তার পণ্যটা দুবাই থেকে, জেবেল আলী থেকে পণ্যটা চলে আসে হয় সিঙ্গাপুর, নইলে কলম্বো, নইলে কেলাং, মালয়েশিয়ার কেলাং, এবং সেখানে আনসার্টেন টাইম এটা পড়ে থাকে, লাইং আইডেল। হ্যাঁ, তা আমরা তাহলে র মেটেরিয়াল কালেকশন করার সময় আমার একটা লিড টাইম বেশি লাগতেছে, আমি পিছিয়ে যাচ্ছি, টাইম কম্পিটিটিভনেসের মধ্যে আমি পিছিয়ে যাচ্ছি। আবার আমি এখন যখন এক্সপোর্ট করতে যাব, তখন এই বন্দরের কারণে কিন্তু আমি পিছিয়ে যাচ্ছি। তাহলে আমি জনগণকে বা পদ্মা সেতুকে ছোট করতে বলছি না, আমি বলছি আমাদের প্রায়োরিটি সিলেকশনের সময় যদি আমাদের ডিপ সি পোর্টটা প্রথম প্রায়োরিটি হইতো, হ্যাঁ, তাহলে কিন্তু দেশের অর্থনীতি অনেক এগিয়ে যেত। আর আমি তাও বলতে পারি যে আপনি পদ্মা ব্রিজকে যেই গুরুত্ব দিয়ে দেখেছেন, আপনি যদি ঠিক ডিপ সি পোর্টটাকেও সেই গুরুত্বটা দিতেন, তাহলে দেশটা কিন্তু অনেক ভালো করতো। আজকে যে ডলারের যে সমস্যাটায় ওই সরকারই পড়েছে, যে সরকার পদ্মা ব্রিজ বানিয়েছে, সেই সরকার কিন্তু ডলারের সমস্যাটা হয়তো পড়তো না। ওকে, আপনার কাছে আমরা সংক্ষেপে আরও দুই একটা বিষয় জেনে আমরা অনুষ্ঠানটা শেষ করব। এই মুহূর্তে মানে আপনার এই সেক্টরে আপনার মতো কতগুলি প্রতিষ্ঠান আছে যারা প্যাকেজিং ছোট বড় মিলে? আসলে বড় মধ্যে 8-10, 8টা থেকে 10টা হতে পারে বড়, আর ছোট আছে। এটা আসলে বেসিক্যালি এই প্যাকেজিং ইন্ডাস্ট্রিটা এসএমই খাতের অন্তর্ভুক্ত, সিএমএসএমই অর এসএমই এই খাতের অন্তর্ভুক্ত। তো এই সিএমএসএমই আই ওয়াজ অলসো ইন সিএমএসএমই, তা আমরা সিএমএসই থেকে এসএমইতে আসছি, এসএমইতে থেকে এখন বৃহৎ আকার ইন্ডাস্ট্রিতে যাচ্ছি। ফলে বাংলাদেশ এখন যে ট্রেন্ডে আগাচ্ছে, বা আমাদের টোটাল ইকোনমি যেভাবে গ্রো করতেছে, বিভিন্ন বিদেশি কোম্পানি দেশে আসতেছে, ফলে হবে কি আপনার এই প্যাকেজিং সেক্টরটাও বড় হবে, আস্তে আস্তে খাতটা বড় হবে। ওকে, এই বড় হওয়ার জন্য গ্লোবাল মার্কেট সাইজটা এই মুহূর্তে কত? এই গ্লোবাল মার্কেট সাইজটা আসলে প্লাস্টিক প্যাকেজিং, আপনি এই সুযোগ আমি একটু বলতে চাচ্ছি আপনাকে, যদি বলি যে এটা একটা ইনফিনিটি টাইপ প্লাস্টিকের প্যাকেজিং, কারণ পৃথিবীতে সবচেয়ে সুলভ প্যাকেজিং হচ্ছে প্লাস্টিক প্যাকেজিং। এটার পরিবেশ নিয়ে নানা রকম গল্প আছে, সেই গল্পে গেলে আজকের অনুষ্ঠান শেষ করা যাবে না। তবে আপনাকে বলি, শুধু এইটুকু বুঝুন যে বাংলাদেশ আমাদের পার ক্যাপিটা, আমার মাথা পিছু প্লাস্টিকের ব্যবহার সর্বোচ্চ 22 কেজি, আর যেখানে আমেরিকার ব্যবহার হচ্ছে 132 কেজি, জাপানের ব্যবহার হচ্ছে 99 কেজি, কোরিয়ার ব্যবহার হচ্ছে 110 কেজি, ইংল্যান্ডের ব্যবহার হচ্ছে 105 কেজি। অর্থাৎ তারাও কি পরিবেশ সম্পর্কে সচেতন না?
আসলে এখানে পরিবেশের ইস্যুটা প্লাস্টিকের উৎপাদন এবং ব্যবহারের মধ্যে না, এটা হচ্ছে পোস্ট ইউজ অফ প্লাস্টিক ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্ট, এটা একটা গুড, অ্যাবসলিউটলি আপনার টার্মটা সুন্দর, যে পোস্ট ম্যানেজমেন্ট, পোস্ট ইউজ ম্যানেজমেন্ট। তো আমেরিকানরা, সিঙ্গাপুররা, আপনি পুরো সিঙ্গাপুরে যান, সব দেখবেন প্লাস্টিকের। তো ঘটনাটা কি হচ্ছে, তারা প্লাস্টিক উৎপাদন করছে, তারা ব্যবহার করছে, ব্যবহার করার পরে এই পোস্ট ইউজ ম্যানেজমেন্টটাকে সুন্দর করে ব্যবস্থা করতে পারতেছে, যেটা আমরা বাংলাদেশে পারতেছি না। এই হচ্ছে গল্প। ফলে এটার মার্কেট অবারিত ইনফিনিটি, কারণ এর চেয়ে সস্তার কোনো প্যাকেজিং পৃথিবীতে আগামীতে আসবে আমি জানি না। আচ্ছা, আপনি শুরুতে একটু ফিনান্স নিয়ে আমাদেরকে ধারণা দিয়েছেন। আমরা যেটা জানতাম যে গত সরকারের শেষের দিকে আপনারা এলসি ওপেন করতে পারছেন না। এখন তো এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা দেখলাম আমাদের রিজার্ভ ভালো হচ্ছে। এই মুহূর্তে আসলে আপনারা ব্যাংকিং খাতে কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা, বা কি ধরনের এটার একবারে ছোট করে যদি একটু বলেন আমরা শেষ খুব করব। সুন্দর। গত সরকারের সময় আমরা এলসি ওপেন করতে পারিনি, এখন আমরা এলসি ওপেন করতে পারতেছি। দেশবন্ধু গ্রুপ, যমুনা গ্রুপ, তারপরে আপনি আরও কিছু কোম্পানি আছে যারা সবাই চিনে, যে কোম্পানিগুলোকে, তারা সবাই মিলে দরখাস্ত করতেছে যে আমাদেরকে সুদমুক্ত লোন দেওয়া হোক। যমুনা গ্রুপ চেয়েছে 3,000 কোটি টাকা সুদমুক্ত, কিন্তু আমরা বলবো রেশনালাইজ করা উচিত। সুদমুক্ত চাই না, আমরা সিঙ্গেল ডিজিট সুদ দিয়ে টাকা নিতে চাই। ফ্রি কোনো কিছুই ভালো না, ফ্রি দিয়ে ব্যবসা করা যাবে না, ফ্রি কনসেপ্ট নো। আমাদেরকে দরকার যে আমরা চাই এই যে যারা এখন এগুলো বলছে বা চাচ্ছে, এগুলো একটা এরা কিন্তু আগেও আমরা মনে করি একটা কালো, এরা অলিগার্ক শ্রেণীর অন্তর্ভুক্ত, এবং এদের চাওয়া সব সময় বাংলাদেশকে ভালো করার পিছনে ব্যবসায়ীদের যেমন অবদান আছে, বাংলাদেশকে ডুবানোর পিছনে আমাদের ব্যবসায়ীদের একটা বড় অংশ বিরাট অবদান রেখেছে। তার মধ্যে চট্টগ্রামের একটি গ্রুপ, সবাই যাকে চিনে, যে বাংলাদেশের 6টা ব্যাংকে যে খেয়ে ফেললো, হ্যাঁ, তো এই গ্রুপরা কিন্তু এখন আবার তৎপর হয়েছে। দুই, আপনি আরেকটা যেমন বাইদা ভাই এখানে বলা উচিত এবং শক্ত করে বলা উচিত, এই যে ইলেকশন আসতেছে, ইলেকশনের পূর্ব শর্ত হচ্ছে প্রার্থীকে ঋণ খেলাপি মুক্ত দেখাতে হবে, একটা সার্টিফিকেট নিতে হবে যে আমি কোনো খেলাপি ঋণ নাই। তো খেলাপি ঋণ আসলে তো সে খেলাপি ঋণ, সেই খেলাপি ঋণ গ্রহীতা সে কী করে 10%, 5%, 2% একটা ডাউন পেমেন্ট দিয়ে লোনটাকে রিশিডিউল করে। এই কালচারটা যুগ যুগ ধরে চলে আসতেছে। এখন এই কালচারটা বন্ধ করার জন্য আমি চাই জোরালোভাবে প্রত্যেকটা সর্বমহল থেকে কথাটা ওঠা উচিত, কারণ এটা একটা খারাপ কালচার। এক, 2 নম্বর হচ্ছে আমি পুনরায় একটা কথা বলতে চাই, ব্যাংক ব্যবসায়ীকে লোন দেয় ব্যবসা করার জন্য, ব্যাংক ব্যবসায়ীকে লোন দেয় রাজনীতি করার জন্য না। যাদের লোন আছে তাকে ব্যবসায় রাজনীতিতে অ্যালাউ করা উচিত না, কমপ্লিটলি নিষিদ্ধ করা উচিত। এই জায়গাটাতে আমাদেরকে একটু জোরালো কথা বলা উচিত। এবং এই ব্যবসায়ীটাই, এই বেনিয়া শ্রেণী, এই লুটেরা শ্রেণীর ব্যবসায়ীটাই কিন্তু বাংলাদেশের আজকের খারাপ পরিস্থিতির জন্য এরাই দায়ী। ধন্যবাদ নাসির আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করছি আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে আমাদের সাথে থাকবেন। আগামী পর্বে আবার অন্য কোনো অতিথির সাথে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।